নিয়োগ পেয়েছেন তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব আমার সময় 2 মিনিট বাড়িয়ে দিতে। মাননীয় স্পিকার, একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি প্রভিসি নিয়োগ দেয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় সেটা দুর্ভাগ্যজনক। দলদাস শিক্ষকদের হাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপের অনুরোধে অলরেডি আপনাকে আজকের দিনের মধ্যে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে 10 মিনিট। আপনার বক্তব্যের ফ্লো যেন ঠিক থাকে সেজন্য টানা 10 মিনিট দেয়া হয়েছে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ইউ উইল হ্যাভ টাইম, নেক্সট টাইম আপনাকে দেয়া হবে। এখন আমরা let us continue our business. I humbly request you to take your seat. Thank you. উনি তো স্বতন্ত্র। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করা। আশা করব আগামীতে সালমানের জায়গায় সাইফুর এসে বসবে না। আশা করব বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই হবে যখন আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিদ্যুৎ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারবো, ঘুষ দুর্নীতি কমিয়ে একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে পারবো। পাতানো নির্বাচন বলতেই 14, 18, 24-এর কথা আসে মাননীয় স্পিকার, কিন্তু গত কয়েকদিন আগে পত্রিকায় যেটা স্পষ্টভাবে এসছে 2008 সালের নির্বাচন মাননীয় স্পিকার, সেটিও কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল না। 2008 সালের নির্বাচনেও একরকম পাতানো খেলা এবং ভেতরের নানান নকশার মাধ্যমে এক দলকে একেবারে ব্রুট মেজরিটি দিয়ে সংসদে আনা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য মোবারকবাদ। বক্তৃতার শিরোনাম আমরা জানতে পেরেছি মাননীয় প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব। মাননীয় স্পিকার, একটি দেশের প্রেসিডেন্টের পদটি অত্যন্ত সম্মানের, দেশের ইজ্জতের। তিনি রাষ্ট্রের অভিভাবক, কিন্তু এ পদের সঙ্গে যে ব্যক্তিটির সংস্রব জড়িত তাকেও হতে হয় দেশের সর্বজন শ্রদ্ধেয়, সকলের সম্মান ও ইজ্জতের প্রতীক। তিনি হবেন রাষ্ট্রের সকল দলের, সকল মতের, সকল সম্প্রদায়ের লোকের আস্থাভাজন, শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। কিন্তু মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি স্বৈর শাসন কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দেশের সম্ভবত প্রথম ব্যক্তি যিনি কমপক্ষে 3টি তর্কিত বিতর্কিত সমালোচিত সরকারের অধীনে ওই সরকার সময়ের বিভিন্ন মতলবী মতাদর্শের সাথে নিজেকে মিলিয়ে যে সরকারের যখন যে রং, সেই সরকারের সেই রং ধারণ করে বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছেন। বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ, আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামে বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি স্বৈরাচার হাসিনার রঙে আপাদমস্তক রঞ্জিত ছিলেন। তিনি ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের তাত্ত্বিক রঙে রঞ্জিত ছিলেন। আবার তিনি বর্তমানের জুলাই চেতনার শতভাগ রঙে রঞ্জিত। কথা বললেও যারা জুলাই সনদে শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন, এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি
ভাষণ দান করেছেন। তার উচিত ছিল বিভিন্ন রঙে রঞ্জিত না হয়ে চেয়ারটির পদ না রেখে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা, তাহলেই বোধহয় দেশ এবং জাতি ভালো মনে করত। অতএব আমি তার নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময় তো আপনি কম দিয়েছেন। আমার এই ফাঁকে আমার নিজের এলাকার কিছু বলে নেব, সময় পেলে আর কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, একটু আগে সংসদে আলোচনা হয়ে গেল, আমার সম্মানিত সরকারি দলের ভাইয়েরা বলছিলেন যে আমাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদে 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর হাফিজ বিক্রম সাহেব, বর্তমান স্পিকার, তিনি নিজেই আমি না বলতেও স্বীকার করেছেন যে না, গাজী নজরুল ইসলাম, আমি রণাঙ্গনে তাকে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে তখন 7.5 কোটি লোকে জানতো, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই সুযোগে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে, যার যখন উনি স্বীকার করেছেন, বলেছেন আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি যেন আমাকে সরবরাহ করেন, আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার একার কথা একটু বলতে চাই। বিশ্ব ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমার সর্ববৃহত্তম শ্যামনগর উপজেলায়। এখানে আমার প্রায় 40% জনগণ সুন্দরবন নির্ভরশীল। জেলে, বাওয়ালি, মাওয়ালি তারা জলদস্যুতার আক্রান্ত। মাননীয় পরিবেশ বন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় গত 1 তারিখে আমার শ্যামনগরে গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম, তিনি দেখে এসেছেন। আমরা দাবি করেছি সুন্দরবনে এখন মধুর পাশ চলছে, মধু কাটতে গেছে লোকেরা, তারা কোটি কোটি টাকার মধু সংগ্রহ করবে, সরকার রাজস্ব পাবে। এখন যদি প্রতি মাসে 2 থেকে 3 বার করে যৌথ বাহিনীর অভিযান দেওয়া হয়, তাহলে বোধহয় জলদস্যু সেখানে একটু দূর হতে পারে বলে আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় কথা বলতে চাই। আমার শ্যামনগরের উপকূলীয় এলাকা, আমার 12টি ইউনিয়নের 8টি এলাকায় উপকূলীয় অঞ্চলের। প্রতি বছর বানমাসিতে আমরা ভাসি, লোকজন ডোবে আর মরে। এক রাতে আয়েলায় আমার নিজের গ্রামের 17 জন লোক মারা গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, রাস্তাঘাট বিধ্বস্ত, শুধু ইটের একটা করে সলিগির রাস্তা সব ভেঙে চুরে চুরমার, বাচ্চারা হাঁটতে পারে না। এই 8টি এলাকা তো কোনো রাস্তাই নেই, একটি মাত্র রোড সাইজের রাস্তা ছিল। আমি যখন 91 এমপি ছিলাম, আরেকটি রাস্তা আমি করেছিলাম, সেখানে আজ পর্যন্ত 20 বছর এখনো ইট পড়িনি, কিছু অংশ ছাড়া। মাননীয় স্পিকার, সেই রাস্তাগুলো আমি পাকা করার দাবি জানাচ্ছি। আমার একটি হাসপাতাল শ্যামনগর সদরে 30 বেড ছিল, গত গভর্নমেন্টের আমলে 50 বেড করা হয়েছিল। কালীগঞ্জের বড় একটি অংশ রোগীরা আমার ওখানে আসে, ওই বেডটি 100 থেকে 150 বেড করা থাকে। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্প, আমার এলাকা একটা পর্যটন মুখর এলাকা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি নিজেই গিয়েছিলাম। উনি রোপওয়ে, ভারতে রোপওয়ে আছে, আমার মুন্সিগঞ্জের জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 4-5 কিলোমিটার রোপওয়ে তৈরি অনুমতি দিয়েছিলেন। অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু সে কাজটা সম্পন্ন হয়নি। আমি অনুরোধ করব মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র সহ একটি রোপওয়ে জঙ্গলের ভিতরে তৈরি করতে পারলে লক্ষ লক্ষ লোক আমাদের পর্যটন শিল্পে সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আমি মনে করি। মুন্সিগঞ্জ থেকে ভোমরা হয়ে বেনাপোল পর্যন্ত রেল লাইন আমি 2004 সালের নির্বাচনে বলেছিলাম। গত গভর্নমেন্ট কিছু চেষ্টা করেছিল এবং সেখানে কিছু রেকর্ডপত্র তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে বর্ধিষ্ণু এলাকায় হাজার হাজার লোক যাতায়াত করে যদি এই রেল লাইনটা চালু হয়, তাহলে এলাকার উন্নতি হবে, সুন্দরবনের হেভি সম্পদগুলো পরিবহন করা যাবে সুন্দর বলে বিশ্বাস করি। আমাদের শ্যামনগরের বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি এখন লাইন অনেক বর্ধিত পেয়েছে। 33 কেবি লাইন আমাদের শ্যামনগর বা কালীগঞ্জের মাঝখানে করা দরকার, না বারবার বিদ্যুৎ চলে যায়, লাইন ঠিক থাকে না। মাননীয় স্পিকার, সাতক্ষীরা একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা অতীতে ছিল, অনেক কাগজপত্র এগিয়ে গেছে। আমি দাবি করব এই সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার যে কাগজপত্র তৈরি করা আছে সেটা যেন অনতিবিলম্বে কার্যকরী করা হলে ওখানে শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটবে আমি মনে করি। মাননীয় স্পিকার, জলবদ্ধতা নিরসনে কপোতক্কি, মরিচপ, প্রাণসাগরের খাল এবং শ্যামনগরের যমুনা নদী কাটা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি খাল কাটা শুরু করেছেন, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তার মরহুম পিতা মেজর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনিও খাল কাটা শুরু করেছিলেন, আমরা তাকে ধন্যবাদ দেই। আমার শ্যামনগরের সাতক্ষীরার এই খালগুলো কাটা শুরু হয়, সাতক্ষীরা প্রাণ পাবে, শ্যামনগরে প্রাণ পাবে, জলবদ্ধতা নিরসন হবে এবং একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। স্কিপার,
মানে স্পিকার, সাতক্ষীরা সদরে যে বাস টার্মিনালটা স্থানান্তর করা দরকার, সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। বাইপাস সড়কের পাশে সুবিধাবদ্ধ জায়গায় যানজটটি তৈরি করলে সাতক্ষীরা রাজহল একটা পরিবেশ সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমার এলাকার অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরবর্তী পর্যায়ে ডিউরেটের মাধ্যমে মন্ত্রী মহোদয়কে আমি বলবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি আশা করছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার সকলে মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করেন, আমরাও করি। আমাকে সময় একটু 2 মিনিট বাড়ি দেন, তাহলে আমি খুবই খুশি হব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে একবার আমরা স্বাধীন হই। এরপর 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ মা বোনদের শাহাদাতের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীন হই। তৃতীয়বার এই 2024 সালের জুলাই, আমরা যেটাকে 35শে জুলাই বলে থাকি, 5 আগস্ট পর্যন্ত আরেকবার স্বাধীন হলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আচ্ছা, আপনাকে 2 মিনিট টাইম এক্সটেন্ড করা হলো, 2 মিনিটস। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আরো একবার আমরা স্বাধীন হলাম। মাননীয় স্পিকার, এই তিনবার আমরা স্বাধীনতার স্বাদ কি পেয়েছি? আমরা কিন্তু স্বাদ কিছু পেলেও সুখ কিন্তু আমরা পাইনি। 1947 সালের পরে পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যমূলক স্বেচ্ছাচারিতায় দেশ শাসনে এক দেশ দর্শিতা বিভূতিসুলভ আচরণের ফলে 25 বছর পর আর 25 বছর আমরা ছিলাম অবহেলিত এবং নির্যাতিত এবং নিষ্পেষিত। মাননীয় স্পিকার, জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং স্বাধিকার পর 1971 সালে আবার স্বাধীন হলাম 55 বছর। এরপরে 24-এর পরে 35শে জুলাই পর্যন্ত আর কয়েক বছর চলে গেল। কিন্তু 5 আগস্ট পর্যন্ত যে মোট 80 বছর পর এই সংসদে প্রতিষ্ঠা পেয়েছে, এই জন্য এই সংসদটি অত্যন্ত একটা আনকমন একটি সংসদ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা সেই সংসদের গর্বিত সদস্য। কিন্তু এই সংসদে আমরা লক্ষ্য করছি এখনো আমাদের ভাইরা, যারা আমরা এক ছাতার নিচে অতিথি ছিলাম, আজকে বসে এক ছাতার নিচে আছি, কিন্তু অনেকে আমাদেরকে যে পুরনো কথা ভুলতে পারছেন না। তারা বারবার কি বলছেন? বারবার বলছেন আমরা নাকি যে কি বলে আওয়ামী লীগের, আমরা নাকি বিএনপির প্রতিমন্ত্রী একজন বলেছেন যে মাননীয় স্পিকার, যে আমরা নাকি অমুক্তিযোদ্ধা, আমরা নাকি জুলাই বিপ্লবের সঙ্গে একমত ছিলাম না, আমরা নাকি যে জান্নাতের টিকিট বিক্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা যখন বিগত 1991 সাল থেকে একসাথে ছিলাম, ভাই ভাই ছিলাম, আমরা তাদের সাথে ছিলাম, তখন আমরা ছিলাম বন্ধু। বাইরে এখন আমরা একটু পৃথক হয়েছি, আমরা কিন্তু অবন্ধু হয়ে গেলাম। আমি মনে করি এই চিন্তাটা করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ভোটচোর বলে সকলেই বলে, জাপা 10টি হুন্ডা 20টি গুন্ডা নিয়ে ভোট চুরি করেছে সকলেই বলে। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা দেখলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় মাননীয় সদস্য দয়া করে বসুন। আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সিগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান। জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনার সময় 8 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আল্লাহ তাআলা বেহেশতবাসীদের হেদায়েতের পরে, সফলকাম হওয়ার পরে বেহেশতবাসীদের বেহেশতের মধ্যে ঢুকে একটা এই আয়াতটা পড়বেন। তার মানিটা হলো, আল্লাহ আপনার কাছে যদি আমি হেদায়েত না পেতাম, সঠিক পথে যদি না থাকতাম, তাহলে আমি এই বেহেশতে আজকে আমি প্রবেশ করতে পারতাম না। আজকে এই মহান সংসদে যে জায়গায় দাঁড়িয়ে আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মুন্সিগঞ্জ 3 আসনের মানুষের কথা বলবো। বেগম খালেদা জিয়া যদি আমাকে, তারেক রহমান যদি আমাকে নমিনেশন না দিয়ে, সর্বোপরি আমার এলাকার মানুষ যদি আমাকে ভোটটা না দিতেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার হৃদয়ের কথাগুলো, আমার এলাকার কথাগুলো, আমার তারেক রহমান এবং খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার কথাগুলো আমি বলতে পারতাম না। সুতরাং শুকর আলহামদুলিল্লাহ। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথা বলবো, এই কথা যদি আমি না বলি, এইখানে মাননীয় প্রধানমন্ত্রী,
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল, সেটা নির্বাচনের পরের দিন, সেটা 13 তারিখ। কিন্তু এই 13 তারিখের এই ঘটনা আমি স্থানীয় প্রতিনিধি হিসাবে আমি জানতাম না, কিন্তু 13 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল হয়েছিল। ওই মিছিলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন 18 তারিখ, কিন্তু 13 তারিখ কারা ওই দিন ওই হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করেছিল, আমি এই হাউজের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমি ওইটার আশু তদন্ত এই কারণে চাচ্ছি। বাংলাদেশে অনেক কিছু হয় আমি জানলাম না, অথচ তারেক রহমানের বিরুদ্ধে এটা যে একটা প্রপাগান্ডা ছিল, মিথ্যা প্রপাগান্ডা ছিল, তার প্রমাণ 2 দিনের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ এটা তদন্ত করে। এটা একটা পারিবারিক এবং একটা বৈবাহিক একটা জটিলতা থেকে 1.5 বছরের পূর্বের একটা ঘটনা থেকে এই একটা হত্যাকাণ্ড ঘটেছিল। আমার প্রশ্ন এখানে, আজকের এই তারেক রহমান বাংলাদেশে উনি যে জায়গায় বসে আসছেন, এই বসে আছেন, এই যাওয়াটা, এই বসে থাকাটা এত কণ্টকাকীর্ণ ছিল না। উনি অনেক বাধা পেরিয়ে, অনেক কিছু পেরিয়ে কিন্তু আল্লাহ তাআলা আজকে ওনাকে এই জায়গায় বসিয়েছে। ওনার আসার পূর্বে কিন্তু বলেছিল উনি বাংলাদেশে আসতে পারবেন না, ওনার পাসপোর্ট নেই, ওনার সমস্ত মিথ্যার জাল বেরিয়ে ওনার পথটাকে কিন্তু অবরুদ্ধ করেছিল। এইখানে আজকে আমি সবচেয়ে বেশি আশান্বিত যারা আজকে এই পার্লামেন্টে বসে আছে। দেখেন, 2 ধারেই দেখেন, এইখানে প্রথম আমি দেখি এখানে কলেমা, প্রথম আমি দেখি সর্বশক্তিমান আল্লাহ এবং তার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমি পার্লামেন্টে ঢুকছি। আমি আল্লাহ তাআলার কথা এই কারণে আমি বলবো, আজকে মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে শুধু একটা কথাই বলি, আপনি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসিন হলে আমরা বড় হয়েছি। আজকে আপনার সম্পর্কে ছোট্ট একটা কথা বলি, উদিত সূর্যের আভা যেভাবে আপনার রাজনৈতিক জীবনে প্রতিফলিত হচ্ছে, আমি জানি না আপনার শেষ কোথায়। আপনার সভাপতিত্বে আমি যদি অপ্রয়োজনীয় না, জীবনে যেহেতু প্রথম দাঁড়িয়েছি, আমার যদি 2-3 মিনিট আপনার এখতিয়ার থেকে দিতে হয়, আমার এখানে যার থেকে আমি যদি ফ্লোরটা যদি পাই, আমার না বলা কথা বলে যদি বলতে সুযোগ দেন, এই জন্য আমি আগে এই সময় নিয়ে রাখলাম। মাননীয় সদস্য, আপনাকে 3 মিনিট বাড়িয়ে দেয়া হচ্ছে। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম আপনি রাজনৈতিক বা ছাত্র নেতা ছিলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। তারপর চিফ হুইপের থেকে কিন্তু আমি সময় নেব, যদি আমার কথাগুলো যদি না বলা থাকে। আমি এই কারণে বলে রাখলাম, আমি এইখানে যেহেতু পার্লামেন্টে যারা আছে কথা বলি, এইখানে কি হতো, খেলা হবে, কোমরে জোর নাই, কুইটালামু হাইটটা যায়, এই কথাগুলো এই পার্লামেন্টে হচ্ছে না। বিরোধী দলের নেতা যখন বলেন আমরা কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলবো না, সত্যি আমরা এটা আশান্বিত হই। এই পার্লামেন্টটা ভাইব্রেন্ট হোক, এই পার্লামেন্টটা মানুষের হৃদয়ের কথা বলুক, আপনারা সবাই কিন্তু আমরা চাই। শুধু তারেক রহমান সম্পর্কে একটা কথা বলতে চাই, যেহেতু এইখানে আলেম ওলামারা খুব বসে আছেন, বিসমিল্লাহ, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই করো মকরবাজি, আল্লাহ হলো উৎকৃষ্ট মহাকৌশলী এবং আল্লাহ তাআলার কৌশলটা হলো উত্তম। তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্টরা 16 বছর মিথ্যা বয়ান দিছে। এখনো যারা তারেক রহমানকে মনে করেছো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটাই হলো আল্লাহ তাআলার কৌশলী। আল্লাহ তাআলা মানুষের ভালোবাসায় সিক্ত করে উনাকে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, যা আমাদের কাছে আজকে বিদ্যমান। আমি আরেকটা কথা বলতে চাই, আমার এখানে জামাতে ইসলামের এক ভাই শহীদুল আলম ভাই, খুব সম্ভবত উনি 2 দিন আগে বক্তব্য দিয়েছিলেন, উনি উনার ক্রেডিট আমি এবং আমিত্ব বলতে গিয়ে একটা কথা বলেছেন, আমরা হলাম তারা, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসার গিয়ে বলেছিল একটা মরে আরেকটা দাঁড়ায়, সেইটাই হলো জামাত ইসলাম। একটু বলি, 16 বছরের ধারাবাহিকতায় এখানে ইলিয়াস আলী, নাসিরউদ্দিন পিন্টু, আমিও ইলিয়াস আলীর সাথে গুম হয়েছিলাম। 17 বছর আমরা 600 মানুষ গুম হয়েছি। যেখানে চৌধুরী আলম গুম হয়েছে, সেখানে সাজিদুল ইসলাম মামুন দাঁড়িয়েছে, যেখানে মামুন গুম হয়েছে সেখানে ইলিয়াস আলী দাঁড়িয়েছে, যেখানে ইলিয়াস আলী গুম হয়েছে, এভাবে ধারাবাহিকভাবে 600 মানুষের
গুমের উপর দিয়ে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে একসাথে আমরা চলার জন্য আসছি। সুতরাং আমি এবং আমিত্বকে পরিহার করে আমরা যদি এই সমাজ, এই রাষ্ট্রকে যে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা যদি ওইদিকেই থাকি, নিশ্চয়ই জাতি আমাদেরকে ভালোবাসবে। জাতির কাছে আমরা যারা এইখানে আসছি তাদের কাছে কিন্তু প্রত্যাশিত আলাদা। আমরা সবাই বলেছি মজলুম, আমার তো বলতে দ্বিধা নেই। আমি মনে করি বাংলাদেশের এই 52 বছরের ইতিহাসে তারেক রহমান বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। এই হাউস থেকে আমরা ওনাকে এই উপাধিটাই দিয়ে দিলাম। উনি মজলুম, আমার কথাগুলো আবেগ দ্বারা তাড়িত নয়, এটা বিবেক এবং বিবেক দ্বারা শাসিত। আমি যা বলছি আমি হৃদয়ে লালন করি। আজকে আরেকটা কথা বলতে চাই, আমার নমিনেশনের পূর্বে বেগম খালেদা জিয়া 2 মাস আগে আমাকে বলেছিল, রতনকে বলো এলাকায় পড়ে থাকতে, মানুষের জন্য কাজ করতে। আমার অনেক প্রতিকূলতা ছিল, আমি মুন্সিগঞ্জের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমি গজারিয়ার প্রত্যন্ত অঞ্চলের লোক, এই এলাকার কোনোদিন মানুষ নমিনেশনই পাইনি, আমার হাতে কিছু ছিল না। কিন্তু আমি সব সময় আমি আবেগ দিয়ে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ওই দিন আমার ম্যাডাম খালেদা জিয়া জীবিত থাকতো, আমার বিজয়ের পরে আমি আমার অন্তরটা আরো আমি শুকরিয়া আদায় করতে পারতাম। কিন্তু এই ম্যাডামের দোয়া ছিল, দোয়ার কারণে আমি একটা গজারিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে আঞ্চলিক ভাবে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ পাশাপাশি শহর সদর আমাকে ভোট দিয়ে আমার হৃদয়টার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছে, আমি এই শুকরিয়া আমি কখনই ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারবো না। আমার ভোটের দিন বর্তমান তারেক রহমান আমাকে রিং করে বলেছে কি অবস্থা, বলেছে 11 দলের কি অবস্থা, ওইখানে জোট ছিল। আমি বলেছি শান্তিপূর্ণ অবস্থান যদি হয় বিজয়ীর বেশে ইনশাআল্লাহ আমি তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি তো জানতাম উনি প্রধানমন্ত্রী হবেন। আমি ওনাকে এই আশ্বস্ততা করেছিলাম যে বাংলাদেশের মানুষের পাশাপাশি মুন্সিগঞ্জের মানুষ, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই মুন্সিগঞ্জের 3 আসনকে বলেছিল মুন্সিগঞ্জ আমার দেশ, এটা আমার জেলা। পাশাপাশি আজকে বলতে চাই, মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিল নারায়ণগঞ্জের এক লোক যদি বলতে পারে ওইখানে মেট্রো রেল ওইখানে নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছে, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার এই মুন্সিগঞ্জ জেলা, আপনার মা আমাদের হৃদয়ের খরিত আত্মার যে আদর্শের জায়গা, বেগম খালেদা জিয়া বলেছেন মুন্সিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল যাবে। যদি খেলা হবে ওই ব্যক্তি যদি নারায়ণগঞ্জ পর্যন্ত নিতে পারে, আমি আপনার কর্মী, খালেদা জিয়ার কর্মী, আমাকে ইনশাল্লাহ বাধিত করবেন মেট্রো রেল জন্য ইনশাল্লাহ মুন্সিগঞ্জ পর্যন্ত প্রশস্ত হয়। এইখানে আমার এলাকার দাবি দেওয়া বলতে গিয়ে শুধু এতটুকু বললাম। আজকে দেখেন মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটা কোরআনের আয়াত বলবো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ নিয়ামতকে অপেক্ষা করছে। আমি মনে করি ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আপনারা বাংলাদেশে যে গণতন্ত্র কায়েম করেছি, শুকরিয়া আদায় করি আমরা এই পার্লামেন্টকে আমরা স্থান করতে পেরেছি। আমাদের মানুষের ভালোবাসার যে জিনিসগুলো আমাদের করা উচিত ইনশাল্লাহ সবাই মিলে এটা করি। তারেক রহমানের জীবদ্দশা আপনি 3টি জানাজা দেখেছেন, একটাতে ভাইয়ের জন্য জানাজা অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু এই মানুষের ভালোবাসা সিক্ত হয়ে যে যত লক্ষ কোটি জানাজা যার মায়ের জানাজায় হয়, নিশ্চয়ই ভালোবাসার ক্ষেত্রে, বাংলাদেশের কমিটমেন্টের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের ভালোবাসার বাইরে উনি কখনোই যেতে পারেন না। আরেকটা কথা বলতে চাই, এখানে গুম খুনের কথা, আমাদের আরেকজন ব্যক্তি গুমগড় থেকে ফিরেছে, বিরোধী দলের নেতা, উনি বললেন ওনার নির্যাতনের কথা বলেছেন। এই নির্যাতনের যে কথা বললেন আমি পাশেই দেখেছি, আমারই রেসালের ওয়াইফ এই তাসনিয়া নুরা উপস্থিত ছিলেন। আপনি যখন নির্মম লোমহর্ষক ঘটনা বললেন, তার স্বামীর জন্য তার কি বেদনা হয়নি? আপনার বর্ণনার মধ্যে দিয়ে তার স্বামীর বেদনাকে উনি খুঁজে পেয়েছেন। আমরা সবকিছুকে ধারণ করি, জুলাইকে ধারণ করি। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। মাননীয় সদস্য 90-এর ছাত্র গণ অভ্যুত্থান
মাননীয় সদস্য একটু শুনেন, আমি বলি। মাননীয় সদস্য একটু শুনুন, আমি বলি। 90-এর ছাত্রগণ অভ্যুত্থান এবং 24-এর জুলাই অগাস্ট ছাত্রগণ অভ্যুত্থান দুটোরই আপনি রাজপথের কর্মী। আপনার প্রতি সম্মান দেখিয়ে এই সংসদ আরো 2 মিনিট বরাদ্দ করলো। আমি এই কারণে বললাম, এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনার সাথে আমি আবার 91-এ হেরা গুহায় উঠেছিলাম। কদমে কদমে আমরা দুজন পা রেখেছিলাম। উনি আল্লাহর রহমতে উনার দোয়াটা হয়তো কবুল হয়েছে, কদমে কদমে ইনশাল্লাহ উনি ফুল মিনিস্টার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার কোনো খেদ নেই। কিন্তু মুন্সিগঞ্জ শহরের যে প্রস্তাবিত এবং জমি অধিগ্রহণকৃত যে হসপিটাল, এটা যদি উনি অচিরেই যদি এইখানে পা না ফেলায়, আমি কিন্তু ওই আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ উঠার সময় কিন্তু আমরা দুজনে একসাথে উঠছিলাম। আপনি কেন আমাকে ফেলে দিয়ে আপনি এখন আমাকে ভুলে গেলেন? এখানে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে গজারিয়াতে 2টা ব্রিজ, সেটা হলো ফুলদি গজারিয়া এবং গজারিয়া চর কিশোরগঞ্জের 2টা ব্রিজ। মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যে প্রতিশ্রুতি, এটা কখনই আপনি মুন্সিগঞ্জকে ভুলবেন না, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার, আপনি যে সম্মান দেখিয়েছেন 90-এর চেতনা মহসিন হল, এটাকে স্মরণ রাখছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনি বসুন, লম্বা হইলে ভালো হতো। শুনি তারপরে আসবো। স্পিকার সাহেব, আমার থেকে তো মাইক ছোট, কথা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পর আপনার এই সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমার এলাকা চারঘাট বাঘা রাজশাহী 6 আসনের মানুষকে ধন্যবাদ দিই। পাশাপাশি সর্বপ্রথমে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন, যিনি এই দেশের 1977 সালে বাংলাদেশ জামাতে ইসলামে, যেটা শেখ মুজিবুর রহমান সাহেব বন্ধ করে দিয়েছিলেন রাজনীতি করার থেকে, সেই সুযোগ জামাতে ইসলামকে 1977 সাল দিয়েছিলেন সহ অনেক বামফ্রন্টের রাজনীতিবিদদেরকে, সেই জন্য তাকে ধন্যবাদ দিই। পাশাপাশি 1986 সালে যিনি আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া জনগণের আস্থা নিয়ে জনগণের সাথে বিরোধিতা না করে আজকে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু সেদিন লক্ষ্য করে দেখেন 1986 সালে আপনারাই স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলে গণভোট করেছিলেন। সেদিনকে আমার বেগম খালেদা জিয়া 1986 সালে জনগণকে সাথে নিয়ে নির্বাচন না করে সরকার স্বৈরাচারী বিরোধী আন্দোলনে শরিক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। 1996 সালেও এই দেশে উনি গণতন্ত্র প্রতিষ্ঠান করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিল প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য উনাকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ দিই। পাশাপাশি দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন, ভারত থেকে আসা প্রায় আমার নির্বাচনী এলাকায় ভারত থেকে আসা প্রায় 60-70 হাজার লোক, 60-70 হাজার মানুষ, তারা জমি রেজিস্ট্রেশন করতে পারে নাই। আমার মরহুম নেতা কবির হোসেন সাহেব, তিনি এই জমি রেজিস্ট্রেশনের কাজগুলো আরম্ভ করেছিলেন। আমি নির্বাচনের সময় আমার নির্বাচনী ওয়াদা ছিল তাদের কাছে, তাদেরকে বলেছিলাম যে আমি এই কাজগুলা করব। আশা করি আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে উনি যেন এই কাজগুলা আমার করে দেন আমার এলাকার। আর আপনি নিজে সাক্ষী স্পিকার সাহেব,
আইনমন্ত্রী সাক্ষী। আজকে জুলাই আগস্টের আগেই আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঘোষণা দিয়েছিলাম যে 27 দফা 28 দফা এগুলো আর বাংলাদেশ হবে না, শেখ হাসিনাকে জায়গা মতন পাঠাতে হবে। তার পরিণাম আবার কি হয়েছে আপনি নিজে জানেন। তার পরিণামের জন্য 100 দিনের উপর রিমান্ড। সেই রিমান্ড থেকে বাংলাদেশের এমন কোন জেল নাই। আমার নেতৃবৃন্দ জামাতের বলেন, আর আমার নেত্রকোনার বলেন, আর সাতক্ষীরার বলেন, আর ফরিদপুরের বলেন, আর রাজবাড়ী বলেন, আর কিশোরগঞ্জের বলেন, আর জামালপুরের বলেন, আর নাটোরের বলেন, আর নোয়াখালীর বলেন, এমন কোন দেশ নাই যে দেশে আমার জল জুলিয়াম হুলুয়া হয়নি। আপনি জানেন না আমি চিকিৎসা হয়নি, চিকিৎসা আপনি সাক্ষী, আমার আইনমন্ত্রী উনি সাক্ষী, আমার খোকন ভাই ব্যারিস্টার সাক্ষী, তাদের মাধ্যমে আমার জামিন হয়নি। মাননীয় স্পিকার, এই জেলখানা নির্যাতনের কারণে 100 দিন রিমান্ডের কারণে নিজের স্ত্রীকে হারালাম, নিজের মাকে হারালাম, এবং এই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যে আমার চাচা মোদির সে নিহত হলো। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই, মাননীয় স্পিকার অনেকে অনেক কথা বলেন, আন্দোলনে আমাদের ভূমিকা কি ছিল, অতীত বর্তমান ভবিষ্যৎ এই নিয়ে আপনাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আমার এলাকা, আমার প্রধানমন্ত্রী উনি গেছিলেন রাজশাহী, উনি ঘোষণা দিয়েছেন আমকে জাতীয়করণ ভাবে একটা ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই আজকের প্রধানমন্ত্রীকে যে উনি আমকে নিয়ে একটা আমাদের ওখানে কোল্ড স্টোর করার কথা আছে সেটা করবেন। মাননীয় স্পিকার, আমার রাজশাহী বিভাগের রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়, মাননীয় স্পিকার আমার এলাকার মধ্যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার দেশের পানির নিচে 2টা ইউনিয়ন, আমার কুষ্টিয়ার সীমানার শেষে পানির নিচে, মাননীয় স্পিকার আমার 2টা ইউনিয়ন পানির নিচে থাকে সবসময়। 12 মাসের মধ্যে 9 মাস 7 মাস 6 মাস পানির নিচে থাকে, কোন রকম জীবিত থাকে। এর কোন ব্যবস্থা ওখানে বাঁধের ব্যবস্থা করতে হবে, এবং ওই বাগার থেকে কুষ্টিয়া যে আসা যাওয়ার জন্য একটা ব্রিজ। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আর না হলে আপনি শেষ করেন, আর 2 মিনিট সময় দিলাম আপনি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন দয়া করে, শেষ হয়ে গেলে। ধন্যবাদ। সদস্য, আপনি যদি শেষ করে থাকেন বসুন, আর না হলে 2 মিনিট সময় পাচ্ছেন। উনাকে 2 মিনিট সময় দেন দয়া করে। আমি যেটা বলছিলাম মাননীয় স্পিকার, আজকে আমরা একটা 71কে বিশ্বাস করি। একটা 71 যদি না হতো, মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে কথা বলতে পারতাম না। আমরা আমার নেতাকে শ্রদ্ধা স্মরণ করি, এবং এই দেশে মাননীয় স্পিকার আমার নেতা জিয়াউর রহমান সাহেবের উপযুক্ত সন্তান তারেক রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে, যার কারণে অনেকেই বলেছেন আমাদের বিরোধী দলের নেতাদের সাথে আমাদের তো পার্থক্য থাকার কথা না। ওনারাও যাদেরকে ঘৃণা করে আমরাও তাদেরকে ঘৃণা করি, তাহলে সমস্যাটা কোথায় ওনাদের সাথে আমাদের? ওনারাও আওয়ামী লীগকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, আমরাও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি, একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাহলে ওনাদের সমস্যাটা কোথায় আমি বুঝি না।
সমস্যা ওনাদের থাকতে পারে, ওনারা যেটা কাজ করে। আমাদের সাতক্ষীরার মানুষ, নজরুল ভাইয়ের এলাকাতে আমি বহুত দিন জেলখানায় ছিলাম। হ্যাঁ, আপনি জেলাতেও বহুত দিন জেলখানায় ছিলাম। অনেক জামাতের লোকের সাথে আমার জেলে পরিচয় হয়, তার অনেকেই সংসদ সদস্য হয়েছে, কৃষ্ণগঞ্জেরও হয়েছে, নোয়াখালীরও ছিলাম, নাটোরেও ছিলাম, রাজবাড়িতেও ছিলাম। এখানে অনেক জামাতের নেতার সাথে পরীক্ষা হয়েছে। তাদের কিন্তু ধন্যবাদ। মাননীয় সদস্য আজান করে দিন। মাননীয় সদস্যবর্গ, সংসদ 30 মিনিটের জি আসরের নামাজ আদায়ের জন্য 30 মিনিট বিরতি মুলতবি। ধন্যবাদ।